সন্ধান মিলেছে ইরানি প্রেসিডেন্টকে বহনকারী দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের এখনো খোঁজ পাওয়া যায়নি রাইসি সহ পররাষ্ট্রমন্ত্রীর। কিরগিজস্তানের শিক্ষার্থীদের ওপর হামলা বন্ধ হলেও আতঙ্ক কাটেনি বাংলাদেশিদের, দেশটির সরকারকে উদ্বেগ জানালো ঢাকা। এবং ভারতে গিয়ে এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ, কলকাতায় জিডি, হদিশ চেয়ে টিভিতে মেয়ে, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার বিস্তারিত। ইরানি প্রেসিডেন্টকে বহনকারী দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের সন্ধান পাওয়া গেছে, এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এখনো খোঁজ পাওয়া যায়নি ইব্রাহিম রাইসি সহ নিখোঁজদের। এর আগে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ইরান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বহনকারী হেলিকপ্টার। সঙ্গে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ 2 জন। দুর্ঘটনা কবলে পড়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। রোববার আজারবাইজানে সীমান্তবর্তী এলাকা জোলফায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। তবে প্রেসিডেন্ট রাইসির সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসির সাথে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন। ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। যদিও এখনো পর্যন্ত ইরানের সরকারের তরফ থেকে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ইব্রাহিম রাইসি পূর্ব আজারবাইজান প্রদেশে গিয়েছিলেন। সে সময় তার চপারটি ইরানের রাজধানী তেহরানের উত্তর পশ্চিমে প্রায় 600 কিলোমিটার দূরে আজারবাইজান সীমান্তবর্তী শহর জোলফার কাছে দুর্ঘটনায় পড়ে। এর আগে আজারবাইজানে বাঁধ প্রকল্প দেখতে যান, সংস্কার নিয়ে কথা বলেন। এই বাঁধটি পণ্য যাত্রী এবং পর্যটকদের জন্য খুব নিরাপদ পরিবহন। কাজটি গুরুত্বপূর্ণ সহকারে করা হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি প্রবল বাতাসও উদ্ধার কাজে বাধার সৃষ্টি করেছে। যদি প্রেসিডেন্ট রাইসিকে জীবিত পাওয়া না যায়, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের তার জায়গা নেবেন। নতুন নির্বাচন ডাকা হবে আগামী 50 দিনের মধ্যে, এক টুইট বার্তায় জানিয়েছে ইরানি মিডিয়া। এদিকে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে দেশ জুড়ে প্রার্থনা দেখানো হচ্ছে। ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের কূটনৈতিক সম্পর্ক সহ 2 দেশের মধ্যে শীতল সম্পর্ক থাকা সত্ত্বেও এই সফরটি করেন রাইসি। চন্দ্রা, নিউজ 24। কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ওই দেশের সরকারকে উদ্বেগ জানিয়েছে ঢাকা। এমন তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, এই ঘটনায় কোনো বাংলাদেশি গুরুতর আহত হয়নি। তবুও উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে বিশকেকের পরিস্থিতি এখনো অনেকটাই শান্ত হলেও আতঙ্ক কাটেনি দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের। অন্যদিকে এরই মধ্যে শতাধিক শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান। সম্প্রতি কিরগিজস্তানের স্থানীয় ও বিদেশি শিক্ষার্থীদের মধ্যকার মারামারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মেডিকেল শিক্ষার্থীদের নিশানা করে একদল দুর্বৃত্ত। বিশেষ করে যারা হোস্টেলে থাকেন এমন বিদেশি শিক্ষার্থীদের উপর হামলা চালায় তারা। এমন অভিযোগের পরে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক বার্তা দিয়েছে পাকিস্তান ও ভারত। উদ্বেগ জানিয়ে এরই মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীদের দেশে ফিরে এনেছে পাকিস্তান। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশও। বিদেশি ছাত্রদের উপর বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের উপর যে হামলা হয়েছে সেজন্য আমাদের ডিপ কনসার্ন আমরা ব্যক্ত করেছি। আমাদের রাষ্ট্রদূত আমাদের কিরগিজস্তানে নাই, উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে। রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি করছে কিরগিজ সরকার। তবে বিশকেক শান্ত হলেও আতঙ্ক বিরাজ করছে ভিনদেশি শিক্ষার্থীদের মনে। এখানে
একটু প্রবলেম ক্রিয়েট হয়েছিল, বাট এটা এখন আন্ডার কন্ট্রোল। এদেশের সরকার এটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কিরগিজস্তানে অবস্থানরত বাংলাদেশিদের নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও দূতাবাসের ধারণা প্রায় 800 শিক্ষার্থী আর হাজার খানেক শ্রমিক রয়েছে দেশটিতে। আসমাতুলি, নিউজ 24। কিরগিজস্তানে পড়াশোনা করতে পোড়াতে হয় অনেক কাঠখড়, এমনকি দেশটিতে যেতে নিতে হয় তৃতীয় পক্ষের সহায়তা। শুধু তাই নয়, কাজের খোঁজে দেশটিতে গিয়ে অনেকেই পড়ছেন ভোগান্তিতে। তারপরও ইউরোপীয় ইউনিয়নের সাথে কাজ করা দেশটিতে নানা সম্ভাবনার হাতছানিতে পাড়ি জমায় হাজারো বাংলাদেশি। মধ্য এশিয়ার সুইজারল্যান্ড খ্যাত সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ কিরগিজস্তান। ইউরোপের সাথে সহজ যোগাযোগ আর তুলনামূলক কম খরচ দেশটিতে। বেশিরভাগ শিক্ষার্থী মূলত দক্ষিণ এশিয়ার। দেশটির কয়েকটি মেডিকেল কলেজে পড়াশোনা করছেন বাংলাদেশিরা। সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে প্রায় 1200 বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। মূলত দেশের মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেসব শিক্ষার্থী ভর্তি হতে পারেন না, তাদের জন্য কিরগিজস্তান হয়ে ওঠে সম্ভাবনার দেশ। তবে দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় প্রবেশে নিতে হয় তৃতীয় পক্ষের সহায়তা। উজবেকিস্তান বাংলাদেশ দূতাবাস থেকে এসব শিক্ষার্থীদের দেখভাল করা হয়। প্রয়োজনীয় তথ্য সহ সব ধরনের কাজ উজবেক বাংলাদেশ দূতাবাস পরিচালনা করে থাকে। এছাড়া বাংলাদেশের কিছু অনুমোদিত এজেন্সি রয়েছে যাদের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তবে অনেকেই প্রতারণার শিকারও হয়েছেন। কিছু কিছু এজেন্ট আছে কিংবা স্টুডেন্টও আছে যারা স্টুডেন্টের সাথে প্রতারণা করে। শুধু শিক্ষার্থী নয়, দেশটির পোশাক খাত সহ নানা কাজে সহায়তা করছে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। তবে সম্প্রতি বেশ কয়েকটি এজেন্সির বিরুদ্ধে বেতন না দেওয়ার অভিযোগ ওঠে। কিরগিজস্তান এসেছি এক এজেন্সির মাধ্যমে, তো তারা আমাদের কোম্পানি ভিসা বলে পাঠিয়েছেন এবং আমরা এখানে এসে দেখতেছি যে এখানে সবাই সাপ্লাই ভিসায় লোক পাঠিয়েছেন ওনাদের। বাংলাদেশ থেকে প্রথমত আমি ঢুকতে পারি না, এয়ারপোর্টে ঝামেলা, আপনার এয়ারপোর্ট কন্টাক্ট হচ্ছে না। পরে আমি দুবাই বিষয় করছি টুরিস্ট। আচ্ছা, আমি দুবাই বিষয় করে আমি দুবাইতে ঢুকছি। করোনার সময়কালে ইউরোপীয় ইউনিয়নের সাথে জোরালোভাবে সখ্য তৈরি করে কিরগিজ রিপাবলিক। তারপর থেকেই ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক শিল্প রপ্তানি করছে দেশটি। বাংলাদেশের সাথেও যৌথভাবে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি করার ইচ্ছে প্রকাশ করেছে কিরগিজ সরকার। মাসুদ রানা, নিউজ 24। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4-এর এমপি আনোয়ারুল আজিম। তার খোঁজে কলকাতায় জিডিও করা হয়েছে। এদিকে বাবার খোঁজে ঢাকায় ডিবি কার্যালয়ে গিয়ে সাহায্য চেয়েছেন এমপি আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তবে দ্রুতই তাকে খুঁজে পাওয়া যাবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে যান গত 12 মে। পরদিন নিখোঁজ হন তিনি। আর 18 মে পশ্চিমবঙ্গের বরানগর থানায় নিখোঁজের জিডি করেন গোপাল বিশ্বাস নামের সেখানকার এক বাসিন্দা। রবিবার বিকালে মহানগর গোয়েন্দা কার্যালয়ে যান নিখোঁজ এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বাবার খোঁজ পেতে সহযোগিতা চান ডিবির। মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ জানান, আজিম নিখোঁজ হওয়ার পর ভারতের গোয়েন্দাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু আবার আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহায়তা দেখলাম যে ইন্ডিয়ান নাম্বারে যে লুকান সেটা হচ্ছে মুজাফফরাবাদ, অর্থাৎ বিহারের দিকে। তো সবকিছু মিলিয়ে আসলে আমরাও বিষয়টা খোঁজখবর রাখছি। আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি, ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি। ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমাদের সাথে কথা বলছে, সেও ইন্ডিয়া কালকে যাবে। তার ওখানে আমরা পুলিশের সাথে কথা বলছি, সবাই আমরা কাজ করছি। মহানগর গোয়েন্দা প্রধানের সাথে সাক্ষাৎ শেষে ডরিন সাংবাদিকদের জানান, তার বাবা সীমান্ত এলাকার এমপি হওয়াতে প্রায়ই কলকাতায় চিকিৎসার জন্য যেতেন। কলকাতায় গোপাল নামে এক বন্ধুর বাসায় উঠতেন তিনি। আমরাও ট্রাই করছি, ফোন খোলা পাইছি, ফোনে কল দিতেছি, ধরতেছে না, আবার বন্ধ পাচ্ছি, আবার খোলা পাচ্ছি। তো বিষয়টি আমি আঙ্কেলকে জানিয়েছি, তো সেই বিষয়ে কথা বলতে আসছি। তবে দ্রুতই তাকে খুঁজে পাওয়া যাবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঝিনাইদহ থেকে উনি ওই এলাকা দিয়ে পাসপোর্ট মানে এন্ট্রি করছেন ইমিগ্রেশন করে, তারপরে কলকাতা গিয়েছেন, এটা সত্যি। তার মেয়েরা বলতেছে যে তার মানে কলকাতা যাওয়ার পর আর খোঁজ খবর নাই। আমাদের এনএসআই এখানে কাজ করতেছেন, আমাদের ইন্ডিয়ান ইস্যুকে অথরিটিকে জানানো হয়েছে। আমার মনে হয় উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
জানান দুই দেশের পুলিশ এমপি আজিমকে খুঁজে বের করতে কাজ করছে। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। আজ অনুষ্ঠিত হবে ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোট। এই ধাপে দেশজুড়ে 8টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 49টি সংসদীয় আসনে ভোট নেওয়া হবে। পঞ্চম ধাপে 695 জন প্রার্থী নামবেন ভাগ্য নির্ধারণের লড়াইয়ে। তার মধ্যেই রয়েছেন একাধিক হেভি ওয়েট প্রার্থীও। এই ধাপে রায়বেরিলি আসন থেকে লড়বেন রাহুল গান্ধী। লখনৌ কেন্দ্রে ভাগ্য পরীক্ষা হবে বিজেপি নেতা রাজনাথ সিং এর। পঞ্চম ধাপে ভোট গ্রহণ হবে পশ্চিমবঙ্গ ও বিহারের 7টি করে আসনে, উত্তরপ্রদেশে 14টি, মহারাষ্ট্রে 13টি, ওড়িশায় 5টি, ঝাড়খণ্ডে 3টি আর জম্মু ও কাশ্মীর এবং লাদাখে 1টি করে আসনে। পঞ্চম ধাপের পর 25 মে ষষ্ঠ এবং 1 জুন সর্বশেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে। আর 4 জুন ঘোষণা করা হবে বিশ্বের বৃহৎ এই গণতন্ত্র উৎসবের ফলাফল। ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে 8 রাজ্যের 49 আসনে ভোট। এই ধাপে 695 জন প্রার্থীর মধ্যে 227 জন অর্থাৎ 33% প্রার্থী হলেন কোটিপতি, যাদের সম্পত্তির পরিমাণ 1 কোটি টাকা বা তার বেশি। আবার আছেন বেশ কয়েকজন দরিদ্র প্রার্থী। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনের ভারতের লোকসভা ভোটে ভাগ্য নির্ধারণ হবে 695 প্রার্থী, যাদের অনেকেই যেমন রয়েছেন ধনকুবের, আবার অনেকেই চাল চুলোহীন দরিদ্র প্রার্থী। এই ধাপে সবচেয়ে বেশি ধনী প্রার্থী বিজেপিতে। দলের 40 জনের মধ্যে 36 জনই কোটিপতি এবং শিবসেনার 8 জনের মধ্যে কোটিপতি 7 জন। তৃণমূল কংগ্রেসের 7 জনের 6 জন, কংগ্রেসের 18 জনের মধ্যে 15 জনই কোটিপতি প্রার্থী। এসবের তথ্য উঠে এসেছে দেশটির ভোট নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচের যৌথ জরিপে। প্রথম 3 কোটিপতির মধ্যে শীর্ষে বিজেপি প্রার্থী অনুরাগ শর্মা, যার মোট সম্পত্তি 212 কোটি রুপি। দ্বিতীয় স্থানে স্বতন্ত্র প্রার্থী নীলেশ ভগবান সাম্বার, তার মোট সম্পত্তির পরিমাণ 116 কোটি রুপি। তৃতীয় স্থানে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা পীযূষ গোয়াল, যার সম্পদের পরিমাণ 110 কোটি রুপি। অন্যদিকে কংগ্রেসের কৃষ্ণনন্দ ত্রিপাঠীর সম্পত্তি 70 কোটি রুপি। মহারাষ্ট্রের মুম্বাই উত্তর পশ্চিম আসনের শিবসেনা উদ্ভব বালাসাহেব ঠাকরে প্রার্থী রবীন্দ্র দত্তরাম ওয়াকারের সম্পত্তি রয়েছে 54 কোটি রুপি। কোটিপতির পাশাপাশি দরিদ্র প্রার্থীও আছেন ভোটের লড়াইয়ে, যাদের 10 জনের মধ্যে বাংলায় রয়েছে 3 জন। হুগলির নির্দল পার্টি সুরজিৎ হেমব্রমের সম্পত্তি মাত্র 5,427 টাকা। বারাকপুরের নির্দল পার্টি রোহিত কুমার পাঠকের সম্পত্তি 15,041 টাকা। মাত্র 67 টাকা নিয়ে এই ধাপে সবচেয়ে দরিদ্র প্রার্থী জম্মু কাশ্মীরের বারমুল্লা আসনের নির্দল প্রার্থী মোহাম্মদ সুলতান গনাই। পঞ্চম ধাপে মোট 543টি লোকসভা আসনের মধ্যে 428টি আসনে ভোট গ্রহণ শেষ হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ভারতের লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ নিয়ে বিশেষ বার্তা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সোমবার 20 মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। মহারাষ্ট্রের মানুষকে সচেতন হয়ে ভোট দেওয়ার বার্তা দিয়েছেন শাহরুখ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ পোস্ট করে জানান, সচেতন নাগরিক হিসেবে ভোট দেওয়া জরুরি। চলচ্চিত্রের পাশাপাশি দেশের বিভিন্ন ইস্যুতেও কথা বলতে দেখা যায় তাকে। এবার সচেতন নাগরিক হিসেবে দেশবাসীকে দিলেন ভোটের বার্তা। এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।